নমস্কার। গত দুদিন ধরে রাজ্যে একটা বস্তু নিয়েই আলোচনা হয়ে চলেছে, সেটা হলো নারী সুরক্ষা। হ্যাঁ, বারুইপুরের ঘটনার পর, বারুইপুরের মর্মান্তিক ঘটনার পর এবং তারপরে আরও কয়েকটা জায়গা থেকে মর্মান্তিক নারী নির্যাতনের খবর আসছে, কিন্তু সেগুলো একদম নিশ্চিত বা কনফার্মড নয়। সেজন্য আলাদা করে দেখাচ্ছি না, পরে একটা অনুষ্ঠান করতে হবে। তা আমরা কিছু জিনিস নিয়ে কথা বলছি, নারী লাঞ্ছনা নিয়ে কথা বলছি, কিন্তু গদি মিডিয়ার ভার্সান তারা দেখাতে বাধ্য হচ্ছে, না দেখিয়ে পারছে না, কিন্তু তাদের ভার্সান পুরো আলাদা। তারা একদম রীতিমতো মিউ মিউ করছে সরকার পক্ষের হয়ে। তো কোনো রকমে জিনিসটা ম্যানেজ করে দিতে পারলেই বাঁচে। তা গদি মিডিয়ার সঙ্গে তো আমাদের তফাৎ থাকবেই, আমরা তো ডিম মিডিয়া নই। আমরা যা ঘটছে, রহস্য কীভাবে ঘনীভূত হচ্ছে এবং ঘটনা পরম্পরা কী সেটাই বলবো। তো এর মধ্যে একটা ভয়ানক ঘটনা ঘটেছে যে বারুইপুরে ওই বাচ্চা মেয়েটি, 9-10 বছরের বাচ্চা মেয়েটির মৃতদেহ যে পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল, সেই পুকুর থেকেই গতকাল আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এবং যা জানা যাচ্ছে যে যার লাশ উদ্ধার করা হয়েছে তিনিও এলাকারই লোক এবং তিনিও গত 72 ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন। কি অদ্ভুত সমাপতন না? তো একই জায়গায় আপনারা জানেন যে পরপর দুটো বাজ পড়াও কঠিন। মানে আজকে একটা বাজ পড়লো এই জায়গায়, এমনকি 7 বছর পরেও সেখানে বাজ পড়ার সম্ভাবনা বেশ কমে যায়। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে একই এলাকা থেকে দুজনেই নিখোঁজ হয়েছিলেন এবং দুজনেরই লাশ একই পুকুরে। এ তো কাকতালীয় হওয়া খুবই কঠিন। ফলে রহস্য সত্যি সত্যি ঘনীভূত, এর ভিতরে কী আছে জানি না। তো একজন লোক ইতিমধ্যেই মারা গেছেন এবং কয়েকজনকে নাকি, অভিযোগ অনুযায়ী কয়েকজনকে নাকি পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। অভিযোগ, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না। এবং তার সঙ্গে ময়না তদন্ত রিপোর্ট ঠিক কী হয়েছে বলতে পারবো না। অনেক খবর হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক কী তদন্ত করছে সিট সে নিয়েও কোনো আপডেট নেই। আরজি কর নিয়ে মুহুর্মুহু আপডেট পাওয়া যাচ্ছিল, মিডিয়া চেপে ধরছিল, এখানে কেউ কাউকে চেপে ধরছে না, নিজের মতো চলছে। তার মধ্যে ওই পুকুর থেকে আরেকটি মৃতদেহ। ফলে রহস্য ঘনীভূত, কিন্তু আসলে কি হয়েছে আমরা কেউ জানি না। তো এর মধ্যে রাজনৈতিকভাবে আরও নানা জিনিস ঘটে চলেছে। মাননীয়া রত্না দেবনাথ, যিনি আমাদের মাননীয়া বিধায়িকা, যাকে অনেকেই কাকিমা বলে থাকেন, তিনি এর মধ্যে দাবি করেছেন যে বারুইপুরের ঘটনা তৃণমূলের দুর্নীতির ফল। মানুষের চেতনার বিকাশ ঘটতে দেয়নি তৃণমূল সরকার। ফেসবুকে এই জিনিসটা জানিয়েছেন। তো শুনে মনে হচ্ছে যে এখনও পশ্চিমবঙ্গে তৃণমূলই সরকারে আছে, আর উনি এখনও পর্যন্ত বিরোধী পক্ষ। এখনও উনি নানা জায়গায় চিৎকার করে যাবেন, উনি এবং ওরা, যে তৃণমূল সমস্ত বিপর্যয়ের মূল হচ্ছে তৃণমূল, ওরা কিচ্ছু জানেন না, নেহাতি দুধের শিশু। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এখানে নানা রকম বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে মোট 4টি মামলা হয়েছে বারুইপুরের ঘটনা নিয়ে। তো ওই জঘন্য ঘটনা, অর্থাৎ কিনা যে অভিযোগ আসছে খুন এবং ধর্ষণের, সেই ঘটনা ছাড়াও আরও 3টে। তো একটা ঘটনা তো বললাম, মর্মান্তিক ঘটনা। বাকি 3টে কী কী উনি জানিয়েছেন যে মব লিঞ্চিং যেভাবে হয়েছে তাতে নাকি একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। তো রেলপথ যেভাবে ওপড়ানো হয়েছে তাতে তার অতীত ইতিহাস মনে পড়েছে, সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগের ওয়াকফ আন্দোলন। তো এইটা নিয়ে একটা মামলা চলছে। তো এইখানে যে একটা কমিউনাল অ্যাঙ্গেল, অর্থাৎ কিনা সাম্প্রদায়িক ব্যাপার আছে, এটা আমরা এর আগে কিন্তু টের পাইনি। এবং এই আন্দোলন বলুন, হইচই বলুন, তার সঙ্গে সিএএ বিরোধী আন্দোলন বা তার আগের ওয়াকফ আন্দোলনের সঙ্গে যে একটা যোগাযোগ করা সম্ভব, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। কিন্তু শুভেন্দু অধিকারী ভেবেছেন। প্রধানমন্ত্রী আছেন যিনি মাননীয়, তিনি আছেন বলেই অনেক কিছু সম্ভব। আর ইনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, একই দলের, ইনি থাকলে এই সমস্ত ভাবনা চিন্তাগুলো সম্ভব। তো এইটা ওর কথা শুনেই প্রথম জানতে পারলাম যে একটা সাম্প্রদায়িক ব্যাপার আছে। স্থানীয় মানুষ থেকে বিরোধী নেতা পর্যন্ত অজস্র বক্তব্য, অজস্র ভিডিও শুনেছি। সিপিএমের লোকজন গেছেন, তৃণমূলের লোকজন অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে গেছেন, তারা বক্তব্য রেখেছেন, স্থানীয় মানুষ বক্তব্য রেখেছেন, কিন্তু কেউ কোনো সাম্প্রদায়িক কিছু আছে বলে দাবি করেছেন বলে আমি অন্তত শুনিনি। খুচরো 2-1 জায়গায় কেউ করেও থাকতে পারেন, কিন্তু পরমহংসের মতো সমস্ত কিছুর মধ্যে থেকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিটা খুঁজে বার করবেন, এই দক্ষতা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আছে। তো এইটুকুই উনি শুধু বলেননি, তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে নিশ্চিন্তে থাকুন, প্রথম যেটা হয়েছে সেটার বিচার দেব। প্রথম মানে হচ্ছে মর্মান্তিক ঘটনাটা, সেটার বিচার দেব, খুব ভালো কথা। তারপর বলেছেন ক্যাপিটাল পানিশমেন্ট দেব,
ওর বাবা মা অর্থাৎ মেয়েটির বাবা মা যা যা চেয়েছেন সব করবে মুখ্যমন্ত্রী। তো এইটাও একটা অভূতপূর্ব ব্যাপার যে আমরা একদিন জানতাম যে পুলিশ গ্রেপ্তার করে এবং তারপর আদালত বিচার করে, তারপর আদালত শাস্তি দেয়। মুখ্যমন্ত্রী এখানে আলাদা করে কিছু করেন না। মুখ্যমন্ত্রী আগে বাড়িয়ে কিছু করতে গেলে সেটা তদন্ত এবং বিচারকে প্রভাবিত করা হয়ে যায়। কিন্তু এই বক্তব্য শুনে আমরা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী এখন মুখ্য, তিনি বোধহয় ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে থাকেন। আদালত খুব সম্ভবত আর খুব একটা গুরুত্বের জায়গা নয়। তো হতে পারে নতুন জমানায় সেটাই দস্তুর। উত্তরপ্রদেশে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, শুনেছি এরকম জিনিস হয়ে থাকে। পশ্চিমবঙ্গে কখনো শুনিনি, শুনছি, যতদিন বাঁচবো ততদিন শিখব। তো আর একটা কেসের কথা উনি বললেন যে এছাড়াও সিআরপিএফের 2জন জওয়ান আহত হয়েছেন এবং পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে। এই রকম এই যে জিনিসগুলো, এই বাকি 3টে বিষয় উল্লেখ করে যিনি বলেছেন যারা, এটার একটা কেস, এবং তিনি বলেছেন যে যারা এসবে যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গিয়েছিলেন, এখনও ঢুকে আছেন, এই 3জনে মিলে এই 3টে কাণ্ড করেছে, এদেরও ভুগতে হবে। তারপরে একটু খুব ইঙ্গিতপূর্ণ সুরে বলেছেন এমন ভোগাবো না। মানে আমি এই বাক্যগুলো শুনে খুব একটা ভালো বুঝতে পারিনি যে পুলিশের গাড়ি জ্বালানো, তার সঙ্গে অতৃপ্ত আত্মা, এর ঠিক কী সম্পর্ক, এর সঙ্গে ভোটে হেরে যারা ঘরে ঢুকে গিয়েছিলেন এবং যারা এখনও ঢুকে আছেন, খুব সম্ভবত তৃণমূলের কথা বলা হচ্ছে, যারা ঢুকে আছেন ঘরে তারা অতৃপ্ত আত্মা হয়ে এই কাণ্ডগুলো ঘটিয়ে দিয়েছেন। কি করে হলো বুঝিনি, কিন্তু উনি যখন বলেছেন নিশ্চয়ই ঠিকই বলেছেন এবং এমন ভোগাবেন বলেছেন, তো সে নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না, কারণ ওর হাতে এখন অসীম শক্তি, কেন্দ্রীয় বাহিনীও আছে বলে অনেক কিছুই করতে পারে। তো তারপরেও দ্বন্দ্বটা থেকে গিয়েছিল, কি করে বোঝাবেন, কি করে ভোগাবেন আমি ঠিক বুঝতে পারছিলাম না। কারণ ইতিমধ্যেই তো সারা কলকাতা জুড়ে 163, আগে যেটাকে বলতাম 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এ নিয়ে খানিকটা দ্বন্দ্ব ছিল। তো কিন্তু আরেকজন সম্মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল ব্যাপারটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন। তো তিনি খুব পরিষ্কার সোজা সাপটা বলেছেন, বলুন তো মমতা ব্যানার্জিকে কেন হাউস অ্যারেস্টে রাখা হবে না? তো সত্যি হাউস অ্যারেস্টে রাখা হচ্ছিল কি না এ নিয়ে আমাদের দ্বন্দ্ব ছিল, কিন্তু এটা এখন পরিষ্কার হয়ে গেছে, মাননীয় মন্ত্রী বলেছেন। তো ফলে আর কোনো সন্দেহ থাকতে পারে না যে সত্যি সত্যি পূর্বতন মুখ্যমন্ত্রীকে হাউস অ্যারেস্টে রাখা হচ্ছিল, যদি তিনি বাই চান্স বারুইপুরে চলে আসতে না পারেন, এমনকি গোটা কলকাতা জুড়ে এই নিয়ে কোনো বিক্ষোভ টিক্ষোভ না হয়। কেন করা হচ্ছিল বলতে পারবো না। তো তুমি একটা কারণ হিসেবে জিনিস বলেছেন, তো কারণ হিসেবে জানিয়েছেন উনি, মানে অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী, তিনি কারণ হিসেবে জানিয়েছেন গত 15 বছর প্রতি মিনিটে যখন মহিলাদের ওপর অত্যাচার হয়েছিল, তখন তিনি অর্থাৎ কিনা প্রাক্তন মুখ্যমন্ত্রী উন্নাওতে টিম পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন, কিন্তু বাংলার গ্রামে গ্রামে পাঠাননি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেউ বলবেন না যে বাংলা নারীদের জন্য স্বর্গরাজ্য ছিল, কেউ বলবে না। কিন্তু আমি যতদূর জানি যে প্রতি মিনিটে মহিলাদের উপর অত্যাচার বোধহয় হয়নি, এটা সংখ্যাতাত্ত্বিকভাবে বোধহয় ঠিক না। এছাড়াও সবথেকে বড় অপরাধ বোধহয় উন্নাওতে টিম পাঠানো বা মণিপুরে টিম পাঠানো। মণিপুরে তো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দীর্ঘ সময়ের মধ্যে একবারও গিয়ে উঠতে পারেননি। ওখানে মানুষ মারা যাচ্ছে, মহিলারা লাঞ্ছিত হচ্ছেন, গিয়ে উঠতে পারেননি। উনি বারবার পশ্চিমবঙ্গে এসে ওদিদি বলে ডেকে গেছেন, এইসব করেছেন। তো উনি যখন যাননি, বাকিদের টিম পাঠানো অনুচিত হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো বিরোধী নেত্রীকে গণতন্ত্রে কোনো একটা জায়গায় যেতে দেওয়া হবে না, বাড়িতে গৃহবন্দী করে রাখা হবে, তার পক্ষে এর চেয়ে বড় যুক্তি হওয়া সম্ভব নয়। মানে বিজেপির পক্ষে দেওয়া সম্ভব নয়, খুব সম্ভবত এগুলো জজেও মানবে। তো এই সমস্ত যুক্তি ধারা বিবরণী চলছে। এর মধ্যে যশস্বী আমাদের পণ্ডিত ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য এই সব নিয়ে কোনো রা কাড়েননি, খান দুয়েক বোমা ফাটিয়েছেন। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, তিনি বলেছেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় ইট মেরে ফাটিয়ে দিয়েছিল। উনি নেতাজিকে গুন্ডা বলতে চেয়েছেন না, তার দলকে আমরা জানি না। এছাড়াও কামারহাটির পুরপ্রধান নাকি বদলে গেছেন, সে নিয়ে দলকে হুঙ্কার দিয়ে বলেছেন কারা বসালেন, ওর দলের লোকেই বসিয়েছেন, উনি জানেন না। তো এই সব নিয়ে নানা কিছু করেছেন, সে নিয়ে পরে একটা অনুষ্ঠান করা যেতে পারে, কিন্তু এই নিয়ে উনি রা কাড়েননি। তো এই সব নানা জিনিস চলছে সরকারি মহলে। তো এই সব প্রতিযুক্তি কিছু নেই, যুক্তি এবং ধারা বিবরণীর মধ্যে ক্লাইম্যাক্সও আছে।
যেরকম টিভি চ্যানেল দেখায়, আপনারা একটা ব্রেকিং নিউজ দেখছেন অমুক তমুক, তো ক্লাইম্যাক্স একটা আছে। তো এক পক্ষেরই কথাবার্তা আপনারা শুনলেন যে ক্লাইম্যাক্স কিন্তু একটা আছে তার মধ্যেও। তো কি সেটা না, তার দুটো ভাগ। প্রথম ভাগ হলো যে মিডিয়ার বিখ্যাত রাত দখল গার্ল রিমঝিম সিনহার কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, যাকে আনন্দবাজার পত্রিকা রাত দখলের ঠেকা একদম দিয়ে দিয়েছিল। সাধারণ মানুষ, সাধারণ মহিলারা যারা পথে নেমেছিলেন তারা না, রিমঝিমের মাথাতেই চাপানো হয়েছিল জয়ের মুকুট। এবং রিমঝিম লিঙ্কডইনে গিয়ে তার চাকরির প্রোফাইলে, প্রফেশনাল প্রোফাইলে রাত দখলের কথাটা লিখে দিয়েছিলেন। তো এইসব নানা জিনিস হয়েছিল। তো তিনি আবার এখন একটু ভেসে উঠেছেন। তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন দেখলাম যে শুধু রাত দখল করে গেলে তাঁরা হাঁপিয়ে যাবেন, রাত দখলই একমাত্র জিনিস না, অন্যান্য জিনিসপত্র করা উচিত। তো প্রতিদিনের কাজকর্ম ছেড়ে, ঘর গেরস্থালি অন্যান্য কাজকর্ম ছেড়ে তারা কেবলই রাত দখল করেই যাবেন, এটা তো তার দায় হতে পারে না। তো খুবই খাঁটি কথা। সত্যিই তো মর্মান্তিক ঘটনা ঘটলে সব দায় ওদের ঘাড়ে চাপানো হবে কেন? তো মজা হচ্ছে সেটা যখন উনি লিঙ্কডইন প্রোফাইলে লিখেছিলেন সেসব নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি। যখন আনন্দবাজার তার মাথায় রানীর মুকুট পরিয়েছিল তখন তিনি সে নিয়ে বলেননি এই মুকুট আমার প্রাপ্য না, এমনই হার আমায় নাহি সাজে, এসব বলেননি। এখন এইসব মাথায় আসছে, তা খুব ভালো কথা, যুক্তিযুক্ত কথা। তো এর মধ্যে আরেকটা কাণ্ড ঘটেছে, যাকে নিয়ে এত হইচই, অর্থাৎ যাকে নিয়ে ওই 163 ধারা জারি, যে মহিলাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কিছু নেই, গেরিলা কায়দায় হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন। একটা ছোট্ট মিছিল দিয়ে শুরু করেছিলেন, ব্যারিকেডে আটকানোর চেষ্টা করা হয় তাকে, তারপর ব্যারিকেডের পাশ কাটিয়ে কোনো একটা উপায় রাস্তায় নেমে পড়েন, হাজরা পর্যন্ত বোধহয় একটা মিছিল করেন, এবং তারপর খুব গেরিলা কায়দায় হঠাৎ করে শুরু করেছিলেন, নইলে তো পুলিশ বাহিনী নামিয়ে আটকে দেওয়া হতে পারে। তারপর দেখা গেছে মোটামুটি জনসমুদ্র হয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে ক্লাইম্যাক্স কি না, 3-4 মাসেই অবস্থা কীরকম বদলে যেতে পারে ভাবুন। টিভি মিডিয়ারা এখন খুব করে সরকারকে তেল দিয়ে চলেছে, আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিন আগে সরকারের প্রধান ছিলেন, তিনি উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিলে নেমেছেন। তো তিনি একা নেমেছেন তা নয়, গোটা বারুইপুর জুড়েই দেখলাম যে রাত্রে মোমবাতি জ্বালা হয়েছে, মিটিং মিছিল হয়েছে, এবং সিপিএমও নানা জায়গায় করেছে। আমি আর ভিডিও দেখাচ্ছি না, আলাদা করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গেলেই আপনারা দেখতে পাবেন। গদি মিডিয়া দেখবেন না। কেন দেখবেন না? যে কারণ 163 ধারা, যেটা আগে 144 বলতাম আমরা, সেটা শুধু যে কলকাতায় জারি হয়েছে তা নয়, গোটা বারুইপুরেও মোটামুটিভাবে জারি হয়ে গেছে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কোথাও যেন প্রতিবাদ না হয়। লোকে এখনও পর্যন্ত মানেননি খুব একটা, নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ তো দিলামই, বারুইপুরেও রাত দখলের কাছাকাছি জিনিস হয়েছে, অর্থাৎ কিনা মোমবাতি মিছিল ইত্যাদি অনেক কিছু হয়েছে। সিপিএম অন্য জায়গায় নেমে পড়েছে। তো কিন্তু এরপর দমনপীড়ন কী আসবে আমরা জানি না, আসতেও পারে। কিন্তু গদি মিডিয়া এ নিয়ে আপনারা বিশেষ কোনো খবর পাবেন না। তো তাদের কাজ একটাই, তাদের কাজ হচ্ছে যেন তেন প্রকারেণ সরকারকে ডিফেন্ড করে চলা। আমরা জানতাম যে চতুর্থ স্তম্ভ মানে হচ্ছে সরকারের টুটি চিপে ধরা। তবে বাম জমানায় এবং তৃণমূল জমানায় এই মিডিয়া সেই কাজ করে এসেছেন, অনেক ক্ষেত্রে গুলগাপ্পি দিয়েও করে এসেছেন, গুজব রুটিও করে এসেছেন, আমরা দেখেছি। কিন্তু এখন অবস্থা পুরো বদলে গেছে। এখন মিডিয়া কার্যত লেজে গোবরে হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরজি করে যারা বাঘ ছিল তারা এখন কার্যত ইঁদুরে পরিণত হয়েছে। তা আমাদের রিপাবলিক টিভির ময়ূক রঞ্জন ঘোষ, বিখ্যাত ময়ূক রঞ্জন ঘোষ, ফেসবুকে খুব কান্নাকাটি করছেন, আপনাদের আর কি চাই, মানে আর কি করতে হবে। তার সঙ্গে খুব সম্ভবত তাদের যারা প্রতিনিধি গিয়েছিলেন চ্যানেলের, তাদের সেই প্রতিনিধিদের উপরে একটু বিক্ষোভ দেখানো হয়েছে, স্থানীয় লোকজন দেখিয়েছিলেন, সেটা আর উনি সহ্য করতে পারছেন না, বলছেন আর কি হবে। সত্যি কথা তো, কেন্দ্রীয় বাহিনী নেমে গেছে, নিজেদের সরকার হয়ে গেছে কার্যত। তো এর পরে এমনকি ওখানে 163 ধারাও জারি হয়ে গেছে। এরপর আর কি হতে পারে? এরপর তো আর কিছুই হতে পারে না। মানুষের ধোঁয়াশা থাকলে সেটা দূর করার দায়িত্ব ওরা কেন নেবেন? এরপর তো একদম শ্মশানের শান্তি বা শান্তি কল্যাণ হয়ে থাকার কথা। তো সেইটা হচ্ছে না বলে খুব রেগে গেছেন, এবং সে নিয়ে অনেক হাহাকার করেছেন ফেসবুকে। আমাকে প্রশ্ন করেননি এরপর আর কি করা যেতে পারে, করলে উত্তর দিতাম যে একটা জিনিসই করা যেতে পারে, যে আপনারা যে নিজেদের সাংবাদিক বলে এখনও পরিচয় দিচ্ছেন, ওই পরিচয়টা ত্যাগ করে আসুন। তো তাহলেই বাকি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এর মধ্যে আরও একটা কথা বলে নেওয়া ভালো, যে এই গদি মিডিয়া দেখবেন না যখন বলছি, ছোট মিডিয়া দেখবেন বলছি, তখন এটাও বলে নেওয়া ভালো, ছোট মিডিয়া যারা আছেন তারা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। গতকালই দেখলাম দুটো ছোট মিডিয়া যারা একটু বাম ঘেঁষা, তাদের মধ্যে একটার নাম দ্য আওয়াজ।
তো এদের উপর এরা খবর করেছিলেন স্থানীয় মানুষের থেকে শুনি যে বিজেপির লোকেরা নাকি, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু স্থানীয় মানুষের কাছে আমিও শুনেছি, ভিডিও দেখেছি, এরাও খবর করেছিলেন বিজেপি নেতা একজন অভিযুক্ত যারা ছিলেন তাদের মধ্যে তাদেরকে ছাড়িয়ে আনে, তাদেরকে বা তাদের মধ্যে একজনকে। তো এইটা বলার জন্য তাদেরকে অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছে, এফআইআরের হুমকি দেওয়া হয়েছে। তো অনুভব মাইতি বলে একজন আছেন, তিনি লিখেছেন যে এর আগে তৃণমূল জমানায় অনেক প্যারোডি করেছি, তো রেপিসদের পিসিমণিও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদিও কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না, কিন্তু কেউ কিছু বলেননি আর কি, কথা বলার জন্য কেউ কিছু করেননি, কিন্তু এখন সেসব দেখতে হচ্ছে। তো সত্যিই তো দেখতে হচ্ছে, আন্দোলন হয়ে যেতে পারে এই ভয়ে তো গোটা কলকাতা এবং বারুইপুর জুড়ে 163 জারি করে দেওয়া হয়েছে, যাতে কিচ্ছু না কেউ করতে পারে। এবং চারদিকে তো আধা সামরিক বাহিনী নেমেই আছে। তো বিজেপির যে সংগঠনের হাল, এটা অন্য প্রসঙ্গ, তাতে দেখে শুনে মনে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী না থাকলে এটা দুদিনও সরকার চালাতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু সে যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে হাল করা হয়েছে একটা রাজ্যের, যেখানে পরপর লাঞ্ছনার খবর আসছে, তার সব কটা ঠিক কিনা আমি জানি না, কিন্তু বারুইপুরের ঘটনাটা তো ঠিকই, এবং সেখানে উদ্ধার হচ্ছে একই জায়গা থেকে আরও লাশ, এবং কী তদন্ত হচ্ছে, কোথায় পোস্টমর্টম রিপোর্ট, আমরা কিচ্ছু জানি না। এবং মানুষ যাতে বিক্ষোভ না দেখাতে পারেন, চারদিকে 163 ধারা জারি করে দেওয়া হচ্ছে এবং বিরোধী নেত্রীকে গৃহবন্দী করে রাখার চেষ্টা চলছে। তো আমরা এখানে যারা নতুন প্রজন্ম আছেন তারা জরুরি অবস্থা দেখেননি, তো যদি জরুরি অবস্থা কেমন ছিল, জরুরি অবস্থার অন্যরকম ভার্সন দেখতে চান, এখনকার সময়টা দেখলেই তারা বুঝতে পারবেন। তো এই হলো ব্যাপার। তো এর মধ্যেই ছোট মিডিয়াটা খবর করছে, ছোট মিডিয়া দেখুন, গদি মিডিয়া দেখবেন না, ডিম মিডিয়া দেখবেন না, ডিম মিডিয়া বয়কট করুন, একদম খুব পরিষ্কার, এই লাইনে না চললে ওদেরকে টাইট দেওয়া যাবে না। তো আজকে এইটুকুই। আগামীকাল ওই যে আরও বললাম, আরও অনেক জিনিসপত্র আছে, শ্রমিক ভট্টাচার্য কী বলেছেন সেসব আছে, রুদ্রনীল ঘোষকে কী বলেছেন সেসব আছে। তো যদি না অন্য কিছু ঘটে যায়, সেসবের কিছু একটা নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।